আমার নাম ফারজানা চৌধুরী। আজকে আপনাদের সাথে আমার আন্টির সাথে ঘটে যাওয়া একটি বাস্তব কাহিনী শেয়ার করলাম। ঘটনার স্থান হবিগঞ্জ মডেল থানার কোন এক গ্রামে। আজ থেকে প্রায় কয়েক বছর আগের ঘটনা। ঘটনাস্থলটি হচ্ছে হাতিরথন, ওনার নিজ শ্বশুরবাড়িতে ঘটে। একদিন ভোর 4টার সময় উনি ঘর থেকে বেরিয়েছিলেন অজু করতে। ঠিক তখন উনি দেখতে পান দুটি বেড়াল ওনার দিকে তেড়ে আসছে। একটি বেড়াল ওনার পায়ের উপরে পা দিয়ে ওনার গা ঘেঁষে চলে গেছে, আরেকটি বিড়াল ওনাদের জানালার কাছে এসে হাঁপাচ্ছে। হঠাৎ এই দৃশ্য দেখে আন্টি কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে এসব। হঠাৎ উনি খেয়াল করলেন ওই বেড়ালটি আস্তে আস্তে নিজের রূপ পরিবর্তন করে একটা কালো ছায়াতে পরিণত হলো, আর চোখের পলকে একটা ভয়ঙ্কর রূপ ধারণ করাতেই আন্টি চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়। আন্টির চিৎকার শুনে আন্টির জামাই এবং তার ছেলে ছুটে আসে, দেখে উনি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরকম অবস্থা দেখে আশেপাশেরও গ্রামের অনেককে ডেকে আনেন। এই ঘটনার পর থেকে মূলত আন্টির সাথে ঘটনা শুরু। এই ঘটনা ঘটার পর সেই জিনটা আন্টির পেছনে লাগে ও আন্টির শরীরে ভর করে। আন্টির এরকম অবস্থা দেখে একজন কবিরাজ দেখান। কবিরাজ এসে দোয়া কালাম পরে ফু দেয়, কিন্তু তাতে কোনো কাজ হয় না। উল্টো কবিরাজকে আন্টির ভেতরে থাকা সেই জিনটা বলে দেয়, এই কবিরাজ, তুই জানিস আমি কে? তোর সাহস কি করে হয় আমাকে ছাড়তে? কথাটা বলে সে জিন কবিরাজের গালে 3টা চড় থাপ্পড় মেরে দিল। থাপ্পড়কে কবিরাজ বলে, আমাদের এটা সম্ভব না, আপনারা অন্য কোনো কবিরাজ দেখান। এই বলে তিনি চলে যান বাসায়। এদিকে কবিরাজের কথা মতো 3-4 দিন পরে আন্টিকে একটা মাঝারে নিয়ে যান। সেখানে গিয়ে একজন হুজুরকে দেখান, কিন্তু এতে কোনো কাজ হয় না। তারপর আন্টিকে বাপের বাড়ি নিয়ে আসা হয় হবিগঞ্জে। এখানে একজন নামকরা বড় হুজুর আছে। আন্টি ওনাকে দেখান। উনি আন্টিকে বসিয়ে চোখ মুখে তেল দিয়ে সূরা পড়ে ফু দিয়ে বলেন, ওই জিনটা শরীর থেকে চলে গেছে, আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। এদিকে ঠিক সেই মুহূর্তে হুজুরকে অবাক করে দিয়ে আন্টির ভেতরে থাকা সেই জিনটা বলে উঠলেন, হুজুর, তুই কি ভেবেছিস আমি চুপ করে আছি বলে তার শরীর থেকে চলে গেছে? না, আমি ছাড়ার জন্য আসিনি, আমি তার মৃত্যুর আগ পর্যন্ত থাকব। সে সময় দুপুর 1টা বাজে, চারদিকে জোহরের আজান। আজান শুনে তখন জিনটা বলে উঠলেন, হুজুর, আমি এখন চলে যাচ্ছি ঠিকই, কিন্তু আমি আবার আসবো ফিরে। সে জিনের কথা হুজুর বললেন, এই যে রোগী, উনি চোখ খুলছেন না কেন? হুজুরের কথায় সে জিনটা হাহা করে হাসতে লাগলো আর বলল, আমি যতক্ষণ না চাইবো ততক্ষণ চোখ বন্ধই থাকবে। এদিকে জিনের কথায় হুজুর বলেন, আমিও দেখি কি করে চোখ না খোলে। এই বলে তিনি সূরা ও দোয়া কালাম পরে ফু দিতে লাগলেন। ঠিক তখনই সে জিনটা বলল, এসব বন্ধ কর, আমি চলে যাচ্ছি। সে জিনের কথায় হুজুর বললেন, ঠিক আছে, তুমি যে সত্যি চলে যাবে সেটা আমি কিভাবে বুঝবো? হুজুরের কথায় জিনটা বলল, আমি যাওয়ার আগে এই রোগীর ঘাড়কে আঘাত করে যাব, তখনই বুঝবেন আমি চলে গেছি। তো কথা মতো সেই জিনটা যাওয়ার সময় আন্টির ঘাড়ে প্রচন্ড আঘাত করলো। আন্টি তখন সাথে সাথে মাটিতে পড়ে যায়, আর মনে হচ্ছিল তার মাথাটা মাটির মধ্যে ঢুকে যাচ্ছিল। এরকম মনে হচ্ছিল তার থেকে ওনাকে ধরে সরানো এবং বসানো হয় তুলে। আন্টিকে বসানোর পর ওনার চোখ মেলে তাকাতে দেখে সবাই বুঝতে পারেন জিনটা চলে গেছে শরীর থেকে। জিনটা চলে যাওয়ার পর হুজুর আমার মামা এবং আরেকটা আন্টিকে বললেন, আপনারা এখন ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন, কোনো সমস্যা নেই। হুজুরের কথায় আন্টিকে বাসায় নিয়ে আসা হয়। আন্টিকে বাসায় নিয়ে আসার কিছুদিন ভালোই কাটছিল। সবাই মনে মনে ভেবেই নিয়েছিলেন কবিরাজ এই জিনটাকে তাড়িয়ে দিয়েছেন, আর অস্বাভাবিক কিছু ঘটবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু তার কিছুদিন পর এক সন্ধ্যাবেলা আন্টি রাতের খাবার রান্না করছিল। আগের দিনের বেশিরভাগ জয়েন্ট ফ্যামিলি ছিল, আমাদেরও তাই রান্নাঘরটি ছিল বাইরে। আন্টি যখন ভাত রান্না করার জন্য চাল নিতে আসছিল, তখন কোথা থেকে 2টা বিড়াল ছুটে আসছিল। প্রথমবারের মতো এইবারও একটা বিড়াল পায়ের ওপর পা রেখে মিয়াও বলে একটা ডাক দিয়ে গা ঘেঁষে চলে যান। আর আরেকটি বিড়াল আমাদের রান্নাঘরের পাশে একটা পেয়ারা গাছ ছিল, ওই গাছটায় বসে সেমভাবে হাঁপাচ্ছিল। তারপর আন্টি ঘরে গিয়ে আমার আম্মুর কাছে যান। আম্মু হচ্ছে ভাই বোনের মধ্যে সবচেয়ে বড়। আম্মুর কাছে যাওয়ার পর আন্টি আমার আম্মুকে বলতেছেন, এই চাল দে, বড় বড় করে চুপ করে। আম্মু তো অবাক, মনে মনে ভাবছিলেন কি হলো, হঠাৎ আমাকে তুই করে কথা বলছে কেন? আন্টির এরকম ভাবভাব দেখে মাও ভয় পেয়ে গেছেন। মার কথা না বাড়িয়ে চুপচাপ চাল দিয়ে দিলেন। আন্টি চাল নিয়ে টিউবওয়েলে চাল নিয়ে ধুয়ে যাচ্ছেন। বেশ কিছুক্ষণ পর চাল ধোয়া হয়ে গেলে আন্টি ঘরে গেলেন এবং চুপচাপ রান্না করতেছেন বসে বসে। এদিকে তখনই সেই আন্টির ছেলে খেলা থেকে এসে গোসল করছে। এটা দেখে আম্মুর চলে গেলেন রান্নাঘরে আন্টিকে বলতে। মা রান্নাঘরে গিয়ে আন্টিকে বললেন, এই তোর ছেলে দুপুরে একবার গোসল করেছেন, এখন আবার গোসল করতেছে, তুই কিছু বলছিস না কেন? পরে তো ঠান্ডা লাগবে। এদিকে আবার পাশ থেকে আমার মামি আন্টিকে উদ্দেশ্য করে বলে উঠলেন, এখন তো চুপ থাকবেই, ছেলে ঠান্ডা লাগলে ডক্টরের কাছে ছোটাছুটি করবে, তখন ভালো লাগবে। মামি এই কথা বলা শেষ করার আগে আন্টি বলে উঠলেন, কি বলছিস তুই? তোর সাহস তো কম না, আমাকে চোখ রাঙিয়েছিস? এই বলে আন্টি আমাদের রান্নাঘরে টিনের চালে যে বাঁশ দেয়া থাকে সে বাঁশ ধরে টানছে মামিকে মারার জন্য। এদিকে মামি আর আমার আম্মু আন্টিকে বলছেন, এই তোর কি হয়েছে, তুই এরকম আচরণ করতেছিস কেন? কিন্তু আন্টি কেমন আচরণ করছে চোখ বড় বড় করে।
আর বাঁশ ভাঙার চেষ্টা করছে। এদিকে মামি আম্মু তারা দুজন সেখান থেকে দৌড়ে ঘরে চলে গেছেন আর সবাইকে বললেন। আন্টির এমন আচরণে সবাই ভয় পেয়ে বাড়ির পাশে একজন কবিরাজ ছিলেন, ওনাকে ডেকে আনেন। এদিকে আন্টির এমন অবস্থায় আশেপাশে অনেক মানুষ এসে জড়ো হন বাড়িতে। বাড়ির পাশে কবিরাজকে ডেকে আনার পর কবিরাজ আন্টিকে ধরে দোয়া কালাম পরে ফু দিতেছেন। এদিকে আন্টির ভেতরে থাকা সেই জিনটা কবিরাজকে বলে, কবিরাজ তুই আমার কিছু করতে পারবি না। সেই জিনের কথাই কবিরাজ বলে, তুই কোথা থেকে আসছিস বল। তখন জিনটা বললেন, আমি শিমুল গাছে ছিলাম আর এদের বাড়ি ঘর বাঁধানো নেই দেখে আমি আসছি। শিমুল গাছটা ছিল পাশের বাসার মালিকের, আর আপনারা তো জানেন এসব গাছ জিনেরা পছন্দ করে, এই ধরনের গাছ তাদের থাকার জন্য উপযোগী। সে জিনটা কবিরাজকে আরো বলেন, ওই গাছের যে মালিক তার একটা ছেলেকেও আমি খেয়ে ফেলবো। আন্টির ভেতর থেকে সেই জিনের কথা শুনে ওই বাসার মালিক, যার শিমুল গাছটা, ওনার বউ দৌড়ে আসছে। এসে আন্টিকে বলতেছে, আফা আমার ছেলেটা কেন মারবেন, আমার ছেলে কি করছে। তখন সে জিনটা বলে, এই আফা কাকে বলছিস, ভাই বল ভাই, আফাকে চিনি না। এদিকে সেই জিনের কথায় কবিরাজ বললেন, কি করলে আপনি তাদেরকে ছেলের কোনো কিছু করবেন না, তাদের ছেলের কোনো ক্ষতি করবেন না, বা বিনিময়ে কি চান বলুন। কিন্তু জিনটা কোনোভাবেই রাজি হন না। ওর এক কথা, এই শিমুল গাছের মালিকের ছেলেকে মেরে ফেলবে। জিনের কথায় গাছের মালিকের মেয়ে কান্নাকাটি করে শুরু করে দেন আর অনেক অনুরোধ করতে থাকেন। অনেক অনুরোধ করায় জিনটা বলল, ঠিক আছে আমি একটা শর্তে রাজি আছি। তখন কবিরাজ বললেন, কি শর্ত বলেন। তখন জিনটা বলল,